কুরিন নির্ণয়। এই কুরিন নির্ণয় আমি এক্সট্রা একটা ভিডিও দেবো, যাতে তোমাদের কুরিন নির্ণয় দুইটা টাইপ রয়েছে। কুরিন নির্ণয় দুইটা টাইপ আমি একটা ক্লাসে তোমাদের কভার করে দিব। তোমাদের যেটা সহজ হয় সেটা বলে দেবো আমি, কোনটা করলে তোমাদের ভালো হবে এবং কোনটা করলে তোমরা ফুল মার্কস পাবা। আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। এবং আর্থিক বিবরণীকে অনেকে অনেক কঠিন মনে করে, সে কীভাবে পারে, কারণ এখানে যে 20টা নাম্বার লুকিয়ে আছে সেটা সবাই জানে না। দুইটা সৃজনশীল দেওয়া থাকবে, দুইটা সৃজনশীল থেকে দুটা সৃজনশীল দিতে হবে, কারণ এই আর্থিক বিবরণীটা তুমি বেসিক থেকে একদম A to Z সম্পূর্ণ কভার করতে পারো। আশা করি তুমি ফুল মার্ক পাবে। 20 মার্ক থেকে তোমাকে 20 মার্কস ফুল মার্কে পাবা, একটা মার্কও তোমার কেটে রাখতে পারবে। এবং প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো আর বেশি কথা না পারি, আমরা আজকে ফার্স্ট ক্লাস একদম বেসিক ক্লাসটা আজকে শুরু করি। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি আর্থিক বিবরণীর এখানে একটা আন্তর্জাতিক মান 1, IS 1 মানে 1, এটা হচ্ছে একটা MCQ, সেটা মাথায় রাখবা। অনুযায়ী আর্থিক বিবরণীকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, মানে আর্থিক বিবরণীকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 5টি ভাগগুলো কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আমরা 4 এবং 5 নম্বর যে দুইটা দেখতে পাচ্ছি, 4 এবং 5 নম্বর যে দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটা আমরা যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো, মানে হচ্ছে এসএসসির পরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আমরা এই নগদ প্রবাহ চাপ বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা, এই দুইটা আমরা উপরে লেভেলে করবো। এখন আমাদের ক্লাস 9-10-এ প্রথম যে তিনটে আছে, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা আমাদের জানলে হবে, মানে এই তিনটাতে আমরা এনাফ থাকবো। কিন্তু যদি বলে তোমাদের আর্থিক বিবরণী কয় ভাগে ভাগ করছে, আর্থিক বিবরণীকে 5 ভাগে ভাগ করছে, তোমরা 3 ভাগে ভাগ করছে বলতে পারবো না, কারণ 5টা ভাগেই তো ভাগ করছে, 3টা ভাগে তোমার ক্লাস 9 এবং 10-এ রয়েছে এবং পরবর্তীতে আর 2টা স্টেপ রয়েছে। ঠিক আছে, এখন আমরা আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণীতে কোন কোন সিস্টেমে থাকতে, মানে কি কি থাকতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, বিশদ আয় বিবরণীর 3টি ধাপ রয়েছে। অনেকে বলতে পারে 5টা ধাপ রয়েছে। নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। এখানে 5টা ধাপ রয়েছে, 3টে ধাপ কেন থাকবে? নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই 3টা মিলে হয় মোট মুনাফা। আর পরিচালন ব্যয় যেটা নির্ণয় হয়, ওই পরিচালন ব্যয়কে বলা হয় পরিচালন মুনাফা। অন্যান্য আয়, অন্যান্য ব্যয় এবং এই সবগুলোকে একত্রে বলা হয় নিট মুনাফা। ঠিক আছে, এখানে মুনাফা বা ক্ষতি, মুনাফা বা ক্ষতি, মুনাফা বা ক্ষতি। ক্ষতি মানে হচ্ছে যেটা মাইনাসে উত্তর আসবে সেটা ক্ষতি, আর যেটা প্লাসে উত্তর থাকবে সেটা হচ্ছে মুনাফা, মানে লাভ হয়েছে। ঠিক আছে, এখন আমাদের বিশদ আয় বিবরণী 3টা ধাপ রয়েছে, সেটা আমরা জানলাম মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা। ঠিক আছে, এই 3টা ধাপ রয়েছে এবং আমি পরবর্তীতে তোমাদের নিট মুনাফা, নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্য ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, এমন যে সূত্রগুলো তোমাকে আমি দিব, এই সূত্রগুলোর বাইরে একটাও থাকবে না। যে এই সূত্রগুলোর ভিতরে পড়বে, জাস্ট আমি যে চার্টগুলো দিব এগুলো মাথায় রাখবে, A to Z তোমার কভার হয়ে যাবে। যে সৃজনশীল দেখো না কেন, তুমি বলতে পারো যে নিট করে এত হবে, নিট বিক্রয় এত হবে, বিক্রিত পণ্য ব্যয় এত হবে, পরিচালনা ব্যয় এত হবে এবং অন্যান্য আয় এত হবে, অন্যান্য ব্যয়। তুমি সৃজনশীল দেখলে আমি অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে, এটা ডেবিট, এটা তোমার নিট করে যাবে, এটা নিট বিক্রয় যাবে, এটা পরিচালনা ব্যয় যাবে, এটা অন্যান্য আয় যাবে, এটা অন্যান্য ব্যয় যাবে, অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, ওই ধরনের আমি একটা চার্ট তোমাদের সামনে হাজির করব, সামনে ভিডিওতে তুমি দেখতে পারবে, একটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে আমি। এখন এরপর হচ্ছে মালিকানা সত্ত্বের বিবরণী। এখানে কোনো কিছু লেখা নাই কেন, এটা প্রশ্ন হতে পারে। এখানে কিছু লেখা নাই কেন? মালিকানা সত্ত্বের বিবরণী হচ্ছে 3টা কলাম থাকবে, 3টা কলামে একটা চার্ট দিব তোমাকে। ওই চার্ট যেটা থাকবে, ওই চার্টটা কমন চার্ট, যে জিনিসগুলো ওই চার্টে লিখে থাকবে এগুলো পড়লে হয়ে যাবে, A to Z কভার হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার অন্য কিছু পড়তে হবে না, যে নিট বিশদ আয় বিবরণীর মতো মালিকানা সত্ত্বের বিবরণীতে এরকম কিছু স্টেপ নাই। ঠিক আছে, এই স্টেপগুলো তোমাদের এরকম ফলো করতে হয় না। মালিকানা সত্ত্বের বিবরণীতেও একটু অন্য টাইপের। বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে মালিকানা সত্ত্বের বিবরণী একটু অন্য টাইপের, সেজন্য তোমাদের জাস্ট আর মালিকানা সত্ত্বের বিবরণী আমি একটা চার্ট দেবো, ওই চার্টটা পড়লেই তোমাদের A to Z কভার হয়ে যাবে। আমি সামনে ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন আমরা যেটা
রয়েছে এখানে মালিকানা আর্থিক অবস্থার বিবরণী যে রয়েছে, এটার ব্যতীত আরেক কিছু সামথিং কিছু রয়েছে, নিট মুনাফার হার, মোট মুনাফা হার, চলতি অনুপাত, চলতি দায়। এইগুলো দেখার আগে আমরা একটা তোমার কাছে রিকোয়েস্ট করবো যে যারা অ্যাক্টিভ সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের পরবর্তী ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। চলো আমরা বিশদ আয় বিবরণী যে স্টেপগুলো রয়েছে সেটা দেখে আসি। প্রধানত 7 হতে 8টা স্টেপ রয়েছে। 7 হতে 8টা স্টেপকে আমরা 5টা ভাগে ভাগ করছি। মোট 5টা ভাগ রয়েছে: মোট স্থায়ী সম্পদ, মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, মোট সম্পদ, মোট চলতি দায়। ঠিক আছে, এখানে একটা কথা আছে যে মোট চলতি দায় 2বার হয়েছে কেন? মোট চলতি দায় 1বার হওয়ার কথা। মোট চলতি দায় উপরে 1বার হয়, নিচে 1বার হয়, সেটা মাথায় রাখবা। তো আমরা যখন ক্লিয়ারভাবে করতে পারবো তখন তোমরা বুঝবো যে কোনটা কিভাবে করতে হয়, A to Z কভার করে দেবো। এই আর্থিক অবস্থার বিবরণী যে চার্ট একটা রয়েছে, এই চার্টটা তোমাদের একদম গাইডে দেওয়া আছে। এই গাইড থেকে কিভাবে তোমরা করবা, মানে গাইডে এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করবা, কখন কি করবা, কিভাবে অবচয় বের করতে হয়, কিভাবে পুঞ্জীভূত অবচয় বের করতে হয়। ঠিক আছে, আর একটা মেইন কথা হচ্ছে বিশদ আয় বিবরণী যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কুরির নির্ণয়। এই কুরির নির্ণয় আমি এক্সট্রা একটা ভিডিও দিব, যাতে তোমাদের কুরির নির্ণয় 2টা টাইপ রয়েছে। কুরির নির্ণয় 2টা টাইপ আমি একটা ক্লাসে তোমাদের কভার করে দিব। তোমাদের যেটা সহজ হয় সেটা বলে দেবো আমি, কোনটা করলে তোমাদের ভালো হবে এবং কোনটা করলে তোমরা ফুল মার্কস পাবা, একদম A to Z কভার করে দিব। তো আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এই 5টা স্টেপ মুখস্থ রাখবো, এবং এগুলো করার পরও আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে ব্যবসা আর্থিক অবস্থায় মূল্যায়ন। আর্থিক অবস্থা মূল্যায়ন করতে আমাদের নিট মুনাফা হার, বিনিয়োজিত মূলধনের হার, চলতি অনুপাত এবং তারল্য অনুপাত, এই 4টা অনেক সময় দেখা যায় কি ওই আমাদের এসএসসি পরীক্ষাতে প্রশ্নতে 2টা সৃজনশীল থাকবে। তো আর্থিক অবস্থা বিবরণী থেকে, আর্থিক অবস্থার বিবরণী থেকে থাকার পরেও দেখা যায় যে এই 4টা টাইপ মিলিয়ে একটা সৃজনশীল দিয়ে দেয়। তখন আমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমাদের বলেন যে বিশদ আয় বিবরণী। অনেকে কমেন্টে, তো আবার পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিয়ে এসে বলবে যে কমেন্টে, ভাইয়া আপনি বলছিলেন যে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানা সত্ত্বের বিবরণী, 3টা বিবরণী পড়লেই তো আমাদের কভার হয়ে যাবে। এখন আমি প্রশ্নে পাচ্ছি যে এই নিট মুনাফা হার, বিনিয়োজিত মূলধনের হার এবং চলতি হার, তার এগুলো আমি পড়িয়ে নেই, জীবনে দেখিনি যে কীভাবে কী করতে হয়, কীভাবে করছে। এখন আমি একটা সৃজনশীল আপনার জন্য দিতে পারিনি, ওই জন্য একটা প্রশ্ন হতে পারে। আমি জানি হবে, কারণ এটা যেহেতু তোমার আর্থিক অবস্থার বিবরণীতে পড়ে, আর্থিক বিবরণীতে পড়ে, সেজন্য আমি এই একটা টাইপে তোমাদের রেখে রাখছি। এটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে একটা টাইপ। এই টাইপের অঙ্কগুলো তোমরা একটা সৃজনশীল, জাস্ট একটা সৃজনশীল দেখাই দিব, একটা সৃজনশীলের মাধ্যমে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো জানার পরেও আমাদের আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কলামটা কীভাবে হবে, ছকটা কীভাবে হবে, ছকটা দেখতে কীরকম হবে, সেটা প্রশ্ন থেকে যায়। এই ছকটা মূলত মালিকানা সত্ত্বের বিবরণীর জন্য নয়, বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর জন্য এই ছকটা প্রযোজ্য। মানে হচ্ছে প্রথমে শিরোনাম লিখবে, যে উদ্যোগে যার হিসাব থাকবে ওই হিসাবের নামটা লেখার পরে তুমি বিশদ আয় বিবরণী যদি করো, লিখবা যে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লিখে দিবা। তারপর আর্থিক অবস্থার বিবরণী সেম একই জিনিস। তারপর বিবরণ লিখবা টাকা টাকা টাকা, 3টা টাকার কলাম 3টা হবে, বিবরণের কলাম একটা হবে। তো আশা করি তোমরা আমি বিশদ আয় বিবরণী থেকে আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানা সত্ত্বের বিবরণী এবং সামথিং এগুলোর ব্যতিক্রম যে টাইপগুলো রয়েছে সেগুলো তুমি একটি ক্লাসে কভার করতে পেরেছি। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হলো এবং কতটুকু তোমার জন্য হেল্পফুল হলো কমেন্টে বলবা। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।